অটোয়ার সাথে কাজ করছে বিষ্ণুই গ্যাংয়ের অর্থ প্রবাহ বন্ধ করতে। দুটো দেশ পরস্পরকে দোষারোপ করছে এবং মাঝখানে বিষ্ণুই গ্যাং আরও শক্তিশালী হচ্ছে। 2026 সালের জানুয়ারি 48 ঘন্টা। এই 48 ঘন্টায় কি হলো? দিল্লি 5টি সংগঠিত গুলির ঘটনা। কানাডায় ব্রাম্পটনে একই সাথে শুটিং। নতুন দিল্লির পুলিশ ছুটছে, অটোয়ায় পুলিশ ছুটছে। দুই দেশের গোয়েন্দারা স্তব্ধ। এই নির্ভুল সমন্বয় প্রমাণ করে যখন একজন গ্যাং নেতা জেলে বন্দী, তখনও তার কমান্ড স্ট্রাকচার পুরোপুরি সক্রিয়। আর এই পুরো অপারেশনের পরিচালক একটি গুজরাটের জেলের একটি সেলে বসে একা নিঃশব্দে। লরেন্স বিশনোই 2014 সাল থেকে জেলে, কিন্তু এনআইএ বলছে তিনি ভারতের সবচেয়ে ভয়ঙ্কর ট্রান্সন্যাশনাল ক্রিমিনাল এন্টারপ্রাইজ পরিচালনা করছেন। এটা কিভাবে সম্ভব? আজ আমরা সেই রহস্য উন্মোচন করব। আপনি দেখছেন দ্য টাইম অরাকল। একটি সেল, একটি সাম্রাজ্য। সাবরমতী সেন্ট্রাল জেল, আহমেদাবাদ, গুজরাট। এটা ভারতের হাই সিকিউরিটি জেলগুলোর একটি। সিগন্যাল জ্যামার আছে, সার্বক্ষণিক নজরদারি আছে, সলিটারি কনফাইনমেন্ট আছে। কিন্তু এই দেয়ালের ভেতর থেকে লরেন্স বিশনোই 700-রও বেশি সদস্যের নেটওয়ার্ক পরিচালনা করছেন। ভারতের 5টি রাজ্য, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, দিল্লি এবং হিমাচল প্রদেশে সক্রিয়। আন্তর্জাতিক সংযোগ কানাডা, ইতালি এবং অস্ট্রেলিয়ায়। 2022 সাল থেকে এই নেটওয়ার্কের নামে যা ঘটেছে, সিধু মুসেওয়ালার হত্যা, টুকদেব হত্যা, বাবা সিদ্দিকী হত্যা, সালমান খানের বাড়িতে গুলি, সবই জেলের ভেতর থেকে পরিচালিত। কিন্তু কিভাবে? এখানেই শুরু হয় আসল গল্প। দাব্বা কলিং, অদৃশ্য যোগাযোগের রহস্য। বিষ্ণুই নেটওয়ার্ক সাধারণ ফোন লাইন ব্যবহার করে না, কারণ সেগুলো পুলিশ ট্র্যাক করতে পারে। তারা ব্যবহার করে ডাব্বা কলিং। ডাব্বা কলিং কি? ডাব্বা কলিং হলো অবৈধ ভিওআইপি এক্সচেঞ্জ ব্যবহার করে কল করার পদ্ধতি। এই কলে কোনো নাম্বার দেখা যায় না, কোনো আন্তর্জাতিক কোড ট্র্যাক করা যায় না। এটা জেলের ভেতর থেকে করা প্রায় অসম্ভব করে তোলে শনাক্ত করা। সিগন্যাল এবং টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করা হয় এনক্রিপ্টেড যোগাযোগের জন্য। অন্য বন্দীদের ফোনে হাই এন্ড ভিপিএন নেটওয়ার্ক ফিট করা হয়, যাতে আইপি অ্যাড্রেস এবং লোকেশন মাস করা যায়। বিষ্ণুই তার নেটওয়ার্কে একটি কর্পোরেট সংগঠনের মতো পরিচালনা করেন, জেলের ভেতরে কন্ট্রাব্যান্ড মোবাইল ফোন এবং এনক্রিপ্টেড যোগাযোগ চ্যানেলের মাধ্যমে। এবং সবচেয়ে চমকের তথ্য, 2021 সাল কর্তৃপক্ষ রিপোর্ট করেছে বিষ্ণুই তিহার জেল থেকে ভিওআইপি কল করছিলেন। এরপর তাকে সরানো হলো সাবরমতী জেলে, কিন্তু সাবরমতীতে গিয়েও থামেনি, কারণ প্রযুক্তি দেয়াল মানে না। ধর্মীয় আবরণে সন্ত্রাস, বিষ্ণুই সম্প্রদায়ের নামে। লরেন্স বিষ্ণুয়ের সবচেয়ে চতুর কৌশল হলো ধর্মকে ব্যবহার করা। বিষ্ণুই সম্প্রদায় একটি হিন্দু গোষ্ঠী যারা গুরু জম্বেশ্বরের 29টি নির্দেশনা কঠোরভাবে মানেন। এর মধ্যে আছে সব প্রাণী রক্ষা করা, বিশেষত কালো হরিণ। 1730 সালে হেজার আলী গণহত্যায় 366 জন বিষ্ণুই সদস্য গাছ রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছিলেন। লরেন্স এই ঐতিহাসিক আত্মত্যাগকে তার পবিত্র দায়িত্ব এর ভিত্তি হিসেবে ব্যবহার করেন। সালমান খানের বিরুদ্ধে হুমকিতে তিনি উপস্থাপন করেছেন সম্প্রদায়ের পবিত্র পশু হত্যার প্রতিশোধ হিসেবে। এই ধর্মীয় ফ্লেমিং তাকে গ্যাংয়ের জন্য একটি নৈতিক বৈধতা তৈরি করেছে। তরুণ সদস্যরা মনে করে তারা শুধু অপরাধ করছে না, একটি পবিত্র কারণে লড়ছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। বিষ্ণুই গ্যাংয়ের অপারেশনে অন্তর্ভুক্ত মাদক পাচার, অস্ত্র চোরাচালান, চাঁদাবাজি এবং রাজনৈতিক হত্যা, যার সাথে বন্য হত্যা সংরক্ষণ কোনো সম্পর্ক নেই। ধর্ম হলো মুখোশ, ব্যবসা হলো অপরাধ। ভাঙন শুরু গোল্ডিবারার বনাম বিষ্ণুই। কিন্তু 2026 সালে নেটওয়ার্কে একটা বড় পরিবর্তন আসে। ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে বিষ্ণুই সিন্ডিকেটের ভেতরে একটি ক্ষমতার লড়াই শুরু হয়েছে। পুরনো বন্ধু এখন রক্তপিপাসু শত্রু হয়ে উঠেছে। এই বিভাজনের কারণ অ্যানোমাল বিষ্ণুই। অ্যানোমাল বিষ্ণুয়ের আমেরিকা গ্রেপ্তার। বিষ্ণুই শিবির অভিযোগ করেছে গোল্ডিবারার অ্যানোমালকে রক্ষা করেনি, এমনকি অন্য সংস্থার সাথে সহযোগিতা করেছে। গোল্ডিবারারের সাথে 2024 সালের এই ভাঙন নেটওয়ার্কে বিভক্ত করেছে, কিন্তু সহিংসতার গতি কমায়নি। বরং দুই পক্ষের মধ্যে নিজেদের শক্তি প্রমাণের প্রতিযোগিতা শুরু হয়েছে। এরা আরও বিপজ্জনক। একটা সংগঠিত গ্যাং নিয়ন্ত্রণ করা যায়, দুটো প্রতিযোগী গ্যাং যারা একে অপরকেও এবং বাইরের লক্ষ্যকেও আক্রমণ করছে, সেটা নিয়ন্ত্রণ করা অনেক কঠিন। কানাডা সংযোগ এবং ভূ রাজনৈতিক বিপদ।
এই গল্পের সবচেয়ে বিপজ্জনক অধ্যায় আন্তর্জাতিক। ২০২৫ সালের ১৫ই সেপ্টেম্বর কানাডার সারি শহর ঘোষণা করল এক্সট্রাকশন মামলার তথ্য দেওয়ার জন্য $2,50,000 পুরস্কার। কানাডায় পুলিশ ইতিহাসের সবচেয়ে বড় এই পুরস্কার ঘোষণা। RCMP অভিযোগ করেছে ভারতীয় কূটনীতিকরা কানাডায় খালিস্তানি সমর্থকদের তথ্য ভারত সরকারের কাছে পাঠিয়েছে। সেই তথ্য পরে বিষ্ণই গ্যাংয়ের কাছে গেছে। তারা সেই মানুষদের টার্গেট করেছে। ২৯ সেপ্টেম্বর ২০২৫-এ কানাডা আনুষ্ঠানিকভাবে বিষ্ণই গ্যাংকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল। একই রাতে সারিতে একটি পাঞ্জাবি রেডিও স্টেশনে গুলি হলো। এই কানাডা সংযোগটা শুধু অপরাধের গল্প নয়, এটা ভারত কানাডা কূটনৈতিক সংকটের অংশ। ভারত সরকার RCMPর অভিযোগ প্রত্যাখ্যান করেছে, বলেছে অটোয়ার সাথে কাজ করছে বিষ্ণই গ্যাংয়ের অর্থ প্রবাহ বন্ধ করতে। দুটো দেশ পরস্পরকে দোষারোপ করছে এবং মাঝখানে বিষ্ণই গ্যাং আরো শক্তিশালী হচ্ছে। তাহলে শেষ প্রশ্ন, কেন জেলের দেওয়াল বিষ্ণইকে থামাতে পারছে না? ৩টি কারণ। প্রথম কারণ, VoIP, সিগন্যাল, টেলিগ্রাম, VPN এই প্রযুক্তিগুলো মুক্ত মানুষের জন্য তৈরি, কিন্তু অপরাধীরা এগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং আইন প্রযুক্তির গতির সাথে তাল মেলাতে পারছে না। দ্বিতীয় কারণ, প্রাতিষ্ঠানিক দুর্বলতা। জেলের ভেতরে কন্ট্রাব্যান্ড ফোন ঢোকে কিভাবে? কেউ না কেউ ঢোকাচ্ছে। সেই কেউ হলো দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা, এবং যতদিন দুর্নীতি থাকবে বিষ্ণুয়ের অপরাধীরা থামবে না। তৃতীয় কারণ, মনস্তাত্ত্বিক শক্তি। বিষ্ণুই ইচ্ছাকৃতভাবে জামিনের আবেদন করেন না, কারণ জেলের ভেতর থাকা তার অদৃশ্য করে রাখে। কেউ সরাসরি তাকে আক্রমণ করতে পাবে না। জেল তার দুর্বলতা নয়, এটা তার সুরক্ষা কবচ। এটাই বিষ্ণুর প্যারাডক্স। রাষ্ট্র তাকে আটকে রেখেছে শাস্তি দিতে, কিন্তু সেই আটকে থাকাটাই তার সবচেয়ে বড় শক্তি। পৃথিবী ভাবছে সে বন্দী, কিন্তু তার সাম্রাজ্য সীমানাহীন। এটাই ২১ শতকের নতুন বিপদ, ডিজিটাল গ্যাংস্টারিজম, যেখানে দেওয়াল কারাগার তৈরি করে না, শুধু একটা নতুন কমান্ডো সেন্টার তৈরি করে। দ্য টাইম মিরাকল আপনার সাথে আছে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে বলুন ভারতের জেল ব্যবস্থা কি ব্যর্থ হয়েছে।